ঘটনা জেনে নেওয়া যাক। শুরুতেই আমরা দেখতে পাই জাপানের একটা পোর্টে লাল চন্দন কাঠ বোঝায় কিছু কন্টেইনার আনলোড করা হচ্ছে, আর এই কন্টেইনারের ভেতর পুষ্পাও আছে। জাপানিজরা যখন পুষ্পাকে দেখতে পায়, ওরা পুষ্পার পায়ে দড়ি বেঁধে তাকে ক্রেনের মাধ্যমে উল্টে ঝুলিয়ে রাখে। ওরা পুষ্পার পরিচয় জানতে চায়। পুষ্পা নিজের পরিচয় না দিয়ে তার কুড়াল বের করে দড়ি কেটে নিচে নেমে আসে। মূলত জাপানিজরা লালচন্দ্র নেওয়ার পর ঠিকমতো পেমেন্ট দিচ্ছিল না, তাই পুষ্পা নিজেই পেমেন্ট বুঝে নিতে এসেছে। এখানে জাপানিজদের সাথে পুষ্পার প্রচুর মারামারি হয়। এক পর্যায়ে একজন জাপানিজ ডন পুষ্পাকে গুলি করে দেয়, এতে পুষ্পা আহত হয়ে পানিতে পড়ে যায়। পুষ্পা যখন পানিতে পড়ে যায় তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় গ্রামের বাচ্চারা যখন ক্রিকেট খেলত, ওরা পুষ্পাকে নিজের সাথে খেলায় নিত না, তাই পুষ্পা দূরে বসে খেলা দেখত। একদিন খেলতে খেলতে ওদের বল হঠাৎ করে পানিতে পড়ে যায়। ওরা পুষ্পাকে বল নিয়ে আসতে বলে, পুষ্পা সাঁতার জানত না, তাই সে যেতে রাজি হচ্ছিল না। তখন ছেলেগুলো পুষ্পাকে উস্কানি দেওয়ার জন্য পুষ্পার বাবার নাম জিজ্ঞেস করে। পুষ্পা তার বাবার নাম বলে, মুলেটি ভেঙ্কেত রামান। ছেলেগুলো বলে, গ্রামের কেউ বিশ্বাস করে না উনি তোর বাবা, তবে তুই যদি নদী থেকে বল তুলে নিয়ে আসতে পারিস তাহলে আমরা বিশ্বাস করব তুই মুলে ভেঙ্কেত রামানের ছেলে। একটা শুনে পুষ্পা বল নিয়ে আসার জন্য পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানার কারণে পুষ্পা পানিতে প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু সে হার মানে না, নিজের জীবন বাজি রেখে বল খুঁজে বের করে। এই মুহূর্তে পুষ্পার ঘুম ভেঙে যায়, অর্থাৎ পুষ্পা এতক্ষণ স্বপ্ন দেখছিল। এখানে আমরা পুষ্পা এবং শ্রীপাল্লিকে দেখতে পাই। পুষ্পা খারাপ স্বপ্ন দেখেছে বুঝতে পেরে পুষ্পাকে সান্ত্বনা দেয়। এরপরের দৃশ্যে আমরা কিছু দিনমজুর দেখতে পাই। এরা সবাই চন্দন কাঠ কাটতে যাওয়ার জন্য ওয়েট করছে। এরা পুষ্পার জন্য কাজ করে। পুষ্পা এখন সিন্ডিকেট হেড। সমস্ত শ্রমিক পুষ্পাকে দেবতার মতো শ্রদ্ধা করে। শ্রমিকদের মধ্যে সেনু নামের একটা ছেলের আজ বিয়ে। অন্য একজন শ্রমিক জানতে চায় বিয়ের জন্য প্রস্তুতি না নিয়ে সকালবেলা সে আজ কেন কাঠ কাটার জন্য যেতে চাচ্ছে। সেনু বলে, আমি যদি কাজে ফাঁকি দেই তাহলে ভাউজের লস হয়ে যাবে, আমি তো এমনটা হতে দিতে পারি না। আমার কাছে আগে পুষ্পা ভাও, তারপর বিয়ে শাদি। কিছুক্ষণের মধ্যে শ্রমিকদের জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য ট্রাক চলে আসে। শ্রমিকরা যখন ট্রাকে উঠছিল তখন শ্রমিকদের সাথে আমরা ইন্সপেক্টর ভানুয়ার সিং শেখাওয়াতকে দেখতে পাই। সেও শ্রমিকদের বেশ ধরে শ্রমিকদের সাথে জঙ্গলে যাচ্ছে। মূলত পুষ্পার শ্রমিকদেরকে লাল চন্দন গাছ কাটার সময় হাতে নাতে ধরার জন্যই শেখাওয়াত বেশ বদল করে তাদের সাথে যাওয়ার প্ল্যান করেছে। ট্রাকের মধ্যে শেখাওয়াত জড়সট হয়ে বসে আছে। এটা দেখে শ্রমিকরা শেখাওয়াতকে বলে, পুলিশের ভয়ে এমন করছিস নাকি? ভয়ে পাস না, আমাদেরকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য পুষ্পা ভাও আছে। এরপর শ্রমিকরা ইন্সপেক্টর শেখাওয়াতের নাম নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে শুরু করে। শ্রমিকরা বলে, ওই টাকলু পুলিশ অফিসারকে তো পুষ্পা ভাও মেরে একেবারে উলঙ্গ করে দিয়েছিল, লজ্জায় হয়তো সে চাকরি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এসব শুনে শেখাওয়াতের প্রচুর রাগ হয়, তবুও সে নিজের পরিচয় গোপন রাখার জন্য চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। অনেকটা পথ পাড়ি দিয়ে শ্রমিকরা লাল চন্দনের জঙ্গলে পৌঁছে যায়। প্রথমে দেবতার আরাধনা করে, তারপর ওরা গাছ কাটতে শুরু করে। এদিকে শ্রীফালি এবং পুষ্পার মা পূজা করার জন্য মন্দিরে যায়। মন্দিরে আগে থেকেই পুষ্পার সৎ ভাই মোহন রাজ এবং তার পরিবার প্রেজেন্ট ছিল। শ্রীফালি মন্দিরের দেবতার জন্য বিশাল একটা স্বর্ণের মুকুট নিয়ে যায়। তাছাড়া পুষ্পা এখন সমাজের প্রভাবশালী ব্যক্তি, তাই মন্দিরের পুরোহিত মোহনের পরিবারের জন্য আগে পূজা না করে আগে পুষ্পার পরিবারের জন্য পূজা করে। এতে মোহনের অনেক হিংসা হয়। পূজা করার সময় পুরোহিত পুষ্পার গোত্র আর কুলের নাম জানতে চাইলে শ্রীপাল্লি কোন জবাব দিতে পারে না। এটা নিয়ে মোহন অনেক হাসি ঠাট্টা করে। তখন শ্রীফালি বলে, দেবতার যেমন কোন কুল গোত্রের প্রয়োজন হয় না, তেমনি আমার কাছে আমার স্বামী দেবতার মতোই তার কোন কুল গোত্রের প্রয়োজন নেই। অন্যদিকে লালচন্দন গাছ কাটা শেষে শ্রমিকরা যখন কাঠগুলো ট্রাকে বোঝাই করছিল, সে সময় শেখাওয়াত নিজের পরিচয় প্রকাশ করে প্রতিটা শ্রমিকের হাতেই কাটছিল। শেখ তাদেরকে প্রমাণসহ হাতে নাতে ধরে ফেলেছে। সে ওয়াকিটকি বের করে তার টিম মেম্বারদেরকে ডেকে নিয়ে এরপর পিস্তল বের করে শ্রমিকদের বলে, আমাকে নিয়ে খুব ঠাট্টা করছিলি তাই না, এবার দেখ তোদের কি অবস্থা করি। শেখাওয়াত সিগন্যাল দেওয়ার সাথে সাথে সমস্ত পুলিশ ছুটে এসে চারদিক থেকে শ্রমিকদের ঘিরে ফেলে। ওরা সমস্ত শ্রমিকদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে শিনু নামের ওই শ্রমিকের বিয়ের সময় হয়ে গেছে। শিনুর হবু স্ত্রী বু সেজে মণ্ডপে বসে আছে। মেয়েটার বাবা যখন জানতে পারে শিনু পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, সে প্রচুর চিৎকার চাচামেচি করে। মেয়েটা তার বাবাকে শান্ত করে বলে, সময় মতো শিনু চলে আসবে, পুষ্পাভা অবশ্যই তাকে ছাড়িয়ে নিয়ে আসবে। একটা শুনে মেয়েটার বাবা বলে, পুষ্পা কি একজন সামান্য শ্রমিককে ছাড়ানোর জন্য পুলিশের স্টেশনে যাবে নাকি? পরের দৃশ্যে আমরা পুষ্পাকে দেখতে পাই পুষ্পা সিনুকে ছাড়ানোর জন্যই পুলিশ স্টেশনে যাচ্ছে। পুষ্পা যত বড় মাপের হয়ে যাক না
কেন তার কাছে প্রতিটা শ্রমিকই ইম্পর্টেন্ট? পুষ্পা যখন পুলিশ স্টেশনে যায় সে সময় পুলিশ স্টেশনে শেখ হাওয়াত উপস্থিত ছিল না। পুষ্পা পুলিশ স্টেশনে ঝুঁকে উপস্থিত পুলিশদেরকে বলে, আমি এখানে শুধুমাত্র শিনুকে ছাড়ানোর জন্য এসেছি, আজ ওর বিয়ে। একজন জুনিয়র অফিসার বলে, এই মুহূর্তে কাউকেই ছেড়ে দেওয়া সম্ভব না শেখবা স্যার, এখন অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, সবার নামে এফআইআর হয়ে গেছে, মোট 230 জন শ্রমিককে আটক করা হয়েছে, সবার নাম এন্ট্রি করা হয়ে গেছে। পুষ্পা সিনুর বদলে অন্য একজন শ্রমিককে লোকাপের ভেতরে ঢুকিয়ে সিনুকে ছেড়ে দিতে বলে, পুলিশ এতেও রাজি হয় না। পুলিশ বলে এটা রুলসের বাইরে। তখন পুষ্পা বলে, তোমরা যখন সামান্য বেতনের চাকরি করেও মেয়ের বিয়েতে মোটা অঙ্কের যৌতুক দাও, যখন লাখ লাখ টাকা ডোনেশন দিয়ে ছেলেকে ভালো কলেজে পড়াশোনা করাও, তখন সেটা কোন রুলসের মধ্যে পড়ে? তখন কেউ কোন জবাবই দিতে পারে না। পুষ্পা বলে, এখন থেকে শুধু একটাই রুল চলবে, আর সেটা হচ্ছে পুষ্পার রুল। পুষ্পার কথা শুনে একজন কনস্টেবল শিনুকে ছেড়ে দেয়, কিন্তু শিনুর চলাফেরা দেখেই পুষ্পা বুঝে যায় পুলিশ তাকে ব্যাপক মারধর করেছে। পুষ্পা লোকাপের ভেতরে ঢুকে বাকি শ্রমিকদের চেক করে দেখে সবাইকে খুব বাজেভাবে মারধর করা হয়েছে। পুষ্পা তখন প্রচণ্ড রেগে যায়। পুলিশরা বলে, আমাদের কোন দোষ নেই, শেখ হাওয়া স্যার আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবেই কাজ করেছি। পুষ্পা সমস্ত পুলিশদের উদ্দেশ্য করে বলে, এখন আর আমি শিনুকে নিয়ে যাব না, সমস্ত শ্রমিকদেরকে এখান থেকে নিয়ে তারপর যাব। জুনিয়র অফিসাররা পুষ্পার কথা শুনে ঘাবড়ে গিয়ে বলে, তুমি যদি এমনটা করো তাহলে আমাদের সবার চাকরি চলে যাবে। তখন পুষ্পা বলে, আমি কারো ক্ষতি করতে চাই না। পুষ্পা পুলিশ স্টেশনে উপস্থিত সমস্ত পুলিশের মাসিক বেতন, প্রতি মাসে ঘুষের পরিমাণ এবং চাকরি শেষে কে কত টাকা পাবে সবকিছু শুনেন। এরপর কার চাকরি কত বছর আছে হিসাব করে সবাইকে সেই পরিমাণ টাকা দিয়ে চাকরি ছেড়ে দিতে বলে। পুষ্পার প্রস্তাবে সবাই রাজি হয়, সবাই টাকা নিয়ে চাকরি ছেড়ে চলে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ স্টেশন একেবারে ফাঁকা হয়ে যায়। পুষ্পাও তার সমস্ত শ্রমিকদের নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর শেখাওয়াত চলে আসে পুলিশ স্টেশনে। তখন একজন মাত্র কনস্টেবল ছিল, সেই শেখাওয়াতকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। শেখাওয়াতের সাথে একজন জুনিয়র অফিসার ছিল, সেভাবে ওই কনস্টেবল হয়তো একমাত্র সৎ পুলিশ যে পুষ্পার টাকার কাছে বিক্রি হয়নি। তখন কনস্টেবল বলে, আমিও পুষ্পার কাছে টাকা নিয়ে চাকরি ছেড়ে দিয়েছি, আমি তো শুধু পুলিশ স্টেশনের চাবি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই ওয়েট করছিলাম। সবকিছু শুনে শেখ ক্ষুব্ধ হয়ে যায়। শেখ বলে, আমি এত পরিশ্রম করে এত ফাঁদ পেতে শ্রমিকদের হাতে নাতে ধরলাম, আর পুষ্পা বাজ পাখির মতো উড়ে এসে সবাইকে ছাড়িয়ে নিয়ে গেল। যাই হোক, পুষ্পা সেনুকে সময় মতো ছাড়িয়ে নিয়ে যাওয়ায় তার বিয়ে ঠিকভাবেই সম্পন্ন হয়। পরদিন পুষ্পা এমপি সিদ্ধপ্পা নাইডুর সাথে সিএম এর বাড়িতে যায়। সেখানে সিএম এর সাথে সিদ্ধপ্পার একটা মিটিং আছে। পুষ্পা যখন সিএম এর বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন শ্রীবাল্লি পুষ্পাকে বলে, সিএম এর সাথে একটা ছবি তুলবে, সেই ছবিটা বট করে আমাদের বাড়ির হোল রুমে টাঙ্গিয়ে রাখব। পুষ্পা শ্রীবাল্লিকে অনেক ভালোবাসে, সে শ্রীলির সব কথা অক্ষরে অক্ষরে পালন করে, তাই সে কথা দেয় শ্রীবাল্লির এই আবদারটাও সে রাখবে। এরপর পুষ্পা যখন সিএম এর বাড়িতে যায়, সিদাপ্পা পুষ্পাকে বলে, আমি সিএম এর সাথে শেখ হাওয়াতের ট্রান্সফারের ব্যাপারে কথা বলবো। পুষ্পা বলে, এমনটা করলে শেখ হাওয়াত ভাববে আমি ওকে ভয় পেয়ে ওর ট্রান্সফার করিয়েছি, তাই এমনটা করা যাবে না। সিদাপ্পা পুষ্পাকে নিয়ে সরাসরি সিএম এর অফিস রুমে চলে যায়। পুষ্পা সেখানে পায়ের উপর পা উঠিয়ে দিয়ে বসে থাকে। তখন সিদাপ্পা নিজে দাঁড়ায় এবং পুষ্পাকেও দাঁড় করিয়ে বলে, আমরা বরং দাঁড়িয়ে থাকি, তুই বসলেই তোর পা আর মাটিতে পড়ে না, এভাবে বসলে। সিএম ব্যাপারটাকে খারাপভাবে নেয়। যাই হোক, মিটিং এ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সিএম এর সাথে কুশল বিনিময় করে এবং ছবি তোলে। এরপর পুষ্পা সিএম এর সাথে একটা ছবি তুলতে চাইলে সিএম ক্যামেরাম্যানকে থামিয়ে দিয়ে বলে, পুষ্পার সাথে ছবি তুললে আমার মান সম্মান থাকবে নাকি? পায়ের জুতা যতই দামি হোক না কেন সেটা পায়েই পড়তে হয়, হাতে পড়া যায় না। কিন্তু সিএম এসব বলতে বলতে একজন ফটোগ্রাফার একটা ছবি ক্লিক করে ফেলে। ব্যাপারটা সিএম বুঝতে পারে এবং জামেরার ফিল্মও বের করে নষ্ট করে ফেলে, যাতে পুষ্পার সাথে সিএম এর কোন ছবি না থাকে। এরপর সিএম পুষ্পাকে বলে, বুয়ের কথা শুনে সিএম এর সাথে ছবি তুলতে চলে এসেছিস, তাই না? বুজের সব কথা শুনতে হয় না, যারা বুজের কথায় ওঠাপসা করে তাদের ধ্বংস নিশ্চিত। সিএম এর এমন আচরণে পুষ্পা অনেক ইনসাল্ট ফিল করে, বিশেষ করে শ্রীভালিকে নিয়ে কটু কথা বলায় পুষ্পা অনেক ক্ষিপ্ত হয়। মিটিং শেষে সিদাপ্পা পুষ্পাকে বলে, সিএম তোর সাথে ছবি তোলেনি, এর জন্য কি রেগে আছিস না? পুষ্পা বলে, তুমি সিএম হলে তুমিও হয়তো আমার সাথে এমনই আচরণ করতে। সিদাপ্পা বলে, আমি মোটেও এমন করতাম না, আমি অবশ্যই তোর সাথে ছবি তুলতাম। তখন পুষ্পা বলে, তাহলে তুমি সিএম হয়ে যাও। সিদাপ্পা বলে, সিএম হওয়া কি মুখের কথা নাকি? পুষ্পা বলে, তোমাকে সিএম বানানোর জন্য যত টাকা খরচ করা প্রয়োজন আমি করব, তুমি শুধু সিএম হওয়ার জন্য যা যা করতে হয় তাই করো। অর্থাৎ পুষ্পা অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সিএমকে তার পজিশন থেকে সরিয়ে
সিএম বানানোর প্ল্যান করে ফেলেছে। শেপ্পা জানায় সিএম হতে হলে আমাকে কমপক্ষে 100 কোটি টাকা খরচ করতে হবে। পুষ্পা বলে, আমি তোমাকে 500 কোটি টাকা দেব সিএম, তোমাকে হতেই হবে। সিদাপ্পা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা তুই কোথায় পাবি? পুষ্পা বলে, সেটা না হয় আমার উপর ছেড়ে দাও। এরপর পুষ্পা ওই ফটোগ্রাফারকে ডেকে নিয়ে সিদ্ধপ্পার কাঁধে হাত রেখে ছবি তোলে, আর সেই ছবিটাই বট করে হলরুমে টাঙ্গিয়ে রাখতে চায়। পুষ্পা নিজের গলা থেকে একটা সোনার চেইন খুলে ফটোগ্রাফারকে পরিয়ে দিয়ে বলে, সিদাপ্পা, যখন সিএম হবে সমস্ত ছবি তুমি তুলবে। এরপর পুষ্পা সিদাপ্পাকে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না সিএম এর কথায় আমি রাগ করেছি কিনা? আমি আমার জন্য রাগ করিনি। সিএম আমার স্ত্রীকে অপমান করেছে, আমি সিএমকে দেখিয়ে দেব স্ত্রীর কথা শুনলে কেউ ধ্বংস হয় না। এরপর সিদাপ্পা সিএম এর সিটের ব্যাপারে কথা বলার জন্য সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায়। সেন্ট্রাল মিনিস্টার প্রথমে সিদাপ্পার প্রস্তাবে রাজি হয় না। পুষ্পা ভালোভাবেই জানত সেন্ট্রাল মিনিস্টার অবশ্যই ঝামেলা করবে, তাই সিদাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের অফিসের উপস্থিত থাকা অবস্থাতেই পুষ্পা সেন্ট্রাল মিনিস্টারের জন্য গিফট হিসেবে একটা সোফা পাঠিয়ে দেয়। তবে এটা কোন সাধারণ সোফা নয়, এই সোফার ভেতরে লুকানো আছে 2-5 কোটি টাকা। পুষ্পা সেন্ট্রাল মিনিস্টারকে কল করে তার গিফটের ব্যাপারে জানায়। এতগুলো টাকা দেখার পর সেন্ট্রাল মিনিস্টার পুষ্পার কাছে জানতে চায় সে কি চায়। পুষ্পা সরাসরি বলে, আমি চাই সিদাপ্পাইস ট্রেটের সিএম হোক, এর জন্য যা করতে হয় করুন। পুষ্পার ফোন রাখার পর সেন্ট্রাল মিনিস্টার সিদাপ্পাকে বলে, এই পুষ্পা কোন যেন তেনু লোক নয়, সে অনেক ভয়ঙ্কর, ওর থেকে সাবধানে থাকবেন। সেন্ট্রাল মিনিস্টার অফিস থেকে বের হয়ে সিদাপ্পা পুষ্পাকে কল করে রাগারাগি করে বলে, এভাবে পানির মতো টাকা খরচ করলে খুব শীঘ্রই সিন্ডিকেটের মতো সমস্ত টাকা শেষ হয়ে যাবে। পুষ্পা বলে, সিন্ডিকেটের টাকা শেষ হবে না, বরং সিন্ডিকেটের টাকার পরিমাণ খুব শীঘ্রই বেড়ে যাবে। সিদপ্পা জানতে চায় কিভাবে টাকা বাড়বে। পুষ্পা বলে, প্রথমে আমি মঙ্গল শ্রীনুর কাছে 5 লাখ টাকায় 1 টন কাঠ বিক্রি করেছি। এরপর যখন মুরগানের কাছে কাঠ বিক্রি করেছি তখন দাম বাড়িয়ে 1 টন কাঠের দাম 1.5 কোটি টাকা করেছি। এরপর যার কাছে বিক্রি করব তার কাছে দাম আরও বাড়িয়ে দেব। তোমার কি মনে হয় মুরগানের থেকে বড় কোন স্মাগলার নেই? পুষ্পাকে তুমি এখনো চিনতে পারোনি। পুষ্পার চিন্তা ভাবনা শুধুমাত্র দেশের ভেতরে আটকেনি, পুষ্পা এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। এরপর পুষ্পা হামিদ নামের একজন ইন্টারন্যাশনাল স্মাগলারের সাথে ডিল করতে চায়। পুষ্পা সেখানে গিয়েছিল একটা ট্রাক নিয়ে, আর হামিদ এসেছিল প্রাইভেট হেলিকপ্টার নিয়ে। ট্রাক দেখে হামিদ তাচ্ছিল্য করে বলে, এরকম গাড়িতেও কেউ চলাফেরা করে নাকি? এই গাড়িতে তো আমার কুকুরও উঠবে না। পুষ্পার গেটআপ দেখে হাদিম ভেবেছিল পুষ্পা হয়তো কোন ছোটখাটো স্মাগলার হবে। হামিদ বলে, আমি কোন ছোটখাটো ডিল করি না, আমি একটা কল করলেই 100 থেকে 150 টন কাঠ আমার কাছে এমনিতেই চলে আসবে। পুষ্পা 100 টনের কথা দিতে বলে, বরং এই মুহূর্তে ইন্ডিয়ায় কল করে 100 টন কাঠের অর্ডার করতে বলে। হামিদ তার পরিচিত ইন্ডিয়ার সমস্ত স্মাগলারদের কল করে 100 টন কাঠ ডেলিভারি করতে বলে, কিন্তু হামিদ যাকেই কল করছিল, হামিদ কল রাখার পর সেই পুষ্পাকে কল দিয়ে বলছিল আমার 100 টন কাঠ লাগবে। হামিদ এবার বুঝতে পারে ইন্ডিয়ার সমস্ত লাল চন্দন কাঠের স্মাগলিং পুষ্পার আন্ডারেই চলে। হামিদ যাদেরকে বড় স্মাগলার ভাবছিল তারা সবাই পুষ্পার কাছে কাঠি নিয়ে বিজনেস করে। হামিদ পুষ্পাকে কে বলে, তোমার নামটা ছোট কিন্তু নামের অর্থ অনেক বড়। এরপর হামিদ পুষ্পার সাথে ডিল করতে যায়। পুষ্পা বলে, আমি 2000 টন কাঠ দেব, প্রতি টন কাঠের দাম 2.5 কোটি টাকা দিতে হবে। হামিদ ডিল ফাইনাল করে 2000 টন কাঠের বদলে 5000 কোটি টাকা ডিল হয়। পুষ্পা বলে, আমি 4900 কোটি টাকা দেব, বাকি 100 কোটি টাকা দিয়ে আমি তোমার হেলিকপ্টারটা কিনে নেব। পুষ্পা 100 কোটি টাকার বিনিময়ে হামিদের হেলিকপ্টার কিনে নেয়। হেলিকপ্টারের চুরি দেশে ফিরে যায়, তাই কে অনেকটা বাধ্য হয়ে পুষ্পার কম দামি ট্র্যাকে চড়ে বাড়িতে ফিরতে হয়। ইন্ডিয়ায় ফিরে পুষ্পা তার আন্ডারে থাকা সমস্ত ডিলারদেরকে ডেকে যত দ্রুত সম্ভব 2000 টন কাঠের ব্যবস্থা করতে বলে। কাউকে 100 টন, কাউকে 150 টন, এভাবে কয়েকজন কাঠ ম্যানেজ করতে বলে। একসাথে এত কাঠ জোগাড় করতে হলে অসংখ্য শ্রমিকের প্রয়োজন, তাই পুষ্পা পুরো দেশ থেকে হাজার হাজার শ্রমিক নিয়ে আসে। আর এই শ্রমিকদের দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসার জন্য পুষ্পা শত শত ট্রাক কিনে, আর ওই ট্রাকে করেই শ্রমিকদের নিয়ে আসে। ডেলারা পুষ্পার কাছে জানতে চায় একসাথে এত কাজ সে কি করবে, কোথায় পাঠাবে। পুষ্পার বন্ধু কেশব বলে, হলরুমের দেওয়ালে একটা ছবি টাঙ্গাতে হবে, আর সেই ছবি টাঙ্গানোর জন্যই এত আয়োজন। সবাই অবাক হয়ে বলে, একটা ছবির জন্য কেউ এত কিছু করে নাকি? এরপর ডিলাররা একটু চিন্তিত হয়ে বলে, কাঠ একত্রিত করা তো সহজ, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে এতগুলো কাঠ জঙ্গল থেকে বের করা অনেক কঠিন। শেখ আমাদের উপর করা নজর রেখেছে,
এরকম সিচুয়েশনে এই ডিল কমপ্লিট করা কি আসলেই সম্ভব? পুষ্পা বলে, পুষ্পা চাইলে সবই সম্ভব। পুষ্পা যখন কোন ডিসিশন নেয় তখন সেটা সে যে কোনো মূল্যে সম্পন্ন করেই ছাড়ে। পুষ্পা যখন মিটিং করছিল তখন শ্রীবাপাল লি মাটন রান্না করছিল, সে চামচে করে কিছু মাটন নিয়ে এসে পুষ্পাকে টেস্ট করতে বলে। পুষ্পা টেস্ট করে বলে লবণ অনেক বেশি হয়ে গেছে। একটা শুনে শ্রীবা অনেক রাগ করে। পুষ্পা শ্রীবালির রাগ ভাঙানোর জন্য কিচেনে চলে যায়। পুষ্পার সাথে ঝগড়া করতে করতে চলাফেরা করায় অসাবধানতা বশত শ্রীফালি তার পায়ে ব্যথা পায়। পুষ্পা শ্রীভালির পায়ে হলুদ লাগিয়ে দেয়। শ্রীলি পুষ্পাকে বলে, বাইরে সবাই বসে আছে, তুমি পুষ্পা রাজ, ওরা যদি জানতে পারে তুমি নিজের স্ত্রীর পা ধরে বসে আছো তোমার কোন মানসম্মান থাকবে না? পুষ্পা বলে, স্ত্রীর কাছে ভালোবাসা প্রকাশ করার জন্য পা ধরে বসে থাকলেও পুষ্পার সম্মান কখনোই কমবে না। এরপর আমরা শেখ হাওয়াতুকে দেখতে পাই। শেখ হাওয়াতু একটা মেয়ের সাথে ফুর্তি করছিল। ওই সময় মঙ্গল শ্রেণুর স্ত্রী দক্ষিণী চলে আসে। দক্ষিণীকে দেখে শেখ হাওয়াত পর্দার পেছনে লুকিয়ে পড়ে। দক্ষিণী বলে, তুই এভাবেই লুকিয়ে থাক, ওই পুষ্পার জন্য আমার স্বামী পথে বসেছে। ওই পুষ্পা আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে, আমি প্রতিশোধের আগুনে জলে পুড়ে মরছি, আর তুই মেয়েদের সাথে ফুর্তি করছিস। তোর কোন ধারণা আছে? পুষ্পা এখন কি করছে? 2000 টন কাঠ সরাসরি চায়নায় বিক্রি করছে। লাল চন্দন কাঠের উপর পুরো রাজত্ব পুষ্পার। সে কখনোই মাটির নিচে লুকিয়ে রাখা কাঠ বের করছে, কখনো উপর থেকে বৃষ্টির মত চন্দন কাঠ ফেলছে, কখনো নদী দিয়ে কাঠ পার করছে, কখনো সাইকেলে করে নিয়ে যাচ্ছে, তো কখনো ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে। কিন্তু এত কাঠ কোথায় যাচ্ছে আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি। এটা তো স্পষ্ট যে এবার পুষ্পা অনেক বড় কিছু প্ল্যান করেছে। এবার দক্ষিণী শেখাওয়াতকে বলে, পুষ্পার প্ল্যান সম্পর্কে জানতে হলে পুষ্পার লোকদের কাছ থেকে কথা বের করতে হবে। বিচ্ছা রেটি নামে একজন ডিলার আছে যে আগে আমাদের সাথে কাজ করত, এখন পুষ্পার জন্য কাজ করে। ওকে তো তুলে আনতে পারলেই ওর মুখ থেকে সমস্ত কথা বের করা যাবে। তাই তুই যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকিস তাহলে বিচ্ছা রেড্ডিকে ধরে নিয়ে আয়। এরপর কি করতে হবে সেটা আমার স্বামী মঙ্গলশ্রীন বুঝবে। পরের দিন রাতে বিচ্ছা রেডি ট্রাকে করে কাঠি নিয়ে যাওয়ার সময় রাস্তায় শেখাওয়াত বিচ্ছা রেডির ট্রাক আটকে দেয়। এরপর ট্রাকে কেরোসিন ঠেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে চায়। বিচ্ছারিটি বাধা দিয়ে বলে, 20 কোটি টাকার মাল পুড়িয়ে দিতে চাচ্ছেন? পাগল হয়ে গেছেন নাকি? পুষ্পা যে আপনাকে উলঙ্গ করেছিল ভুলে গেছেন নাকি? একটা শেখাওয়াত রেগে গিয়ে ট্রাকগুলো গুলি করে উড়িয়ে দেয়। এরপর বিচ্ছারিটির উপর পিস্তল ধরে তাকে ভয়ে দেখানোর চেষ্টা করে, কিন্তু বিচ্ছারিটি একটুও ভয় পায় না। তাই শেখাওয়াত ব্রিজের উপর থেকে বিচ্ছার রেড্ডিকে ধাক্কা মেরে ফেলে দেয়, এতে বিচ্ছারিটির মৃত্যু। এর মাঝে মঙ্গল শ্রীনু এবং দক্ষিণী চলে আসে। দক্ষিণী শেখাওয়াতের সাথে রাগারাগি করে বলে, তোকে বলেছিলাম বিচ্ছার রেড্ডিকে ভয় দেখিয়ে তুলে নিয়ে আসতে, একেবারে মেরে ফেললি কেন? শেখাওয়াত বলে, ওকে মেরেছি যাতে পুরো সিন্ডিকেট আমাকে ভয় করে। পরদিন বিচ্ছা রেড্ডি এর অন্তিম সংস্কারে সিন্ডিকেটের সবাই প্রেজেন্ট হয়। বিচ্ছারিটির মৃত্যু অনেকের মনেই ভয় সৃষ্টি করেছে। তাদের ধারণা এক এক করে শেখ হাওয়াত সিন্ডিকেটের সবাইকে হত্যা করবে। সিন্ডিকেটের কিছু মেম্বার সিদ্ধাপ্পাকে বলে, যত দ্রুত সম্ভব শেখ হাওয়াতের সাথে পুষ্পার যত ঝামেলা আছে মেটানোর ব্যবস্থা করো, নয়তো সিন্ডিকেটের দায়িত্ব আবারও মঙ্গল শ্রীনুর হাতে দাও। সিদাপ্পা কোন জবাব দেয় না। পরদিন সিদাপ্পা শেখাওয়াতের সাথে দেখা করতে যায়। শেখ হাওয়াত সিদাপ্পাকে বলে, আমি বিচ্ছারিটিকে ধাক্কা দেইনি, বিচ্ছারিটি নিজেই ভয় পেয়ে লাফ দিয়েছে। সিদাপ্পা বলে, এসব নাটক বন্ধ করো, আমি সব জানি। পুষ্পার সাথে তোমার যা হয়েছে তার জন্য আমি তোমাকে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দেব, তুমি এসব শত্রুতা মিটিয়ে ফেলো। শেখাও রাজি হয় না। সিদ্ধাপ্পা বলে, এত ছোট একটা বিষয়কে এত বড় করার কি প্রয়োজন? পুষ্পা যখন তোমাকে উলঙ্গ করেছিল তখন সেখানে তুমি আর পুষ্পা ছাড়া তৃতীয় কেউ প্রেজেন্ট ছিল না, কেউ যখন দেখেইনি তখন এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন? শেখাও বলে, আপনি আমার সামনে উলঙ্গ হতে পারবেন রুমে, তো আপনি আর আমি ছাড়া কেউ নেই। শেখ হাওয়াত ভেবেছিল সিদাপ্পা রিয়েলাইজ করতে পারবে তার কতটা অপমানবোধ হয়েছে, কিন্তু সিদাপ্পা দরজা বন্ধ করে শেখ হাওয়াতের সামনেই সমস্ত কাপড় খুলে ফেলে। একজন এমপি এমনটা করতে পারবে শেখ হাওয়াত ভাবতেও পারেনি। সিদাপ্পা বলে, আমি সবকিছু খুলেই রাজনীতি করতে নেমেছি, এই বিজনেস চালানোর জন্য পুষ্পা এবং তুমি দুজনকেই প্রয়োজন আমার, তাই পুষ্পার সাথে সব ঝামেলা মিটিয়ে ফেলো, এর জন্য যা চাও আমি তাই দিতে রাজি আছি। শেখাবার বলে, পুষ্পাকে দেখলেই আমার শরীরে আগুন জ্বলে, আমি ওকে সহ্য করতে পারি না। শেখাওয়াত বলে, আমি যদি পুষ্পাকে বলি তোমাকে সরি বলতে তাহলে কি তোমার রাগ কমবে? শেখাওয়াত বলে, ও কি সরি বলবে আমাকে? সিদাপ্পা বলে, পুষ্পা একজন সামান্য দিন মজুর ছিল, আমি ওকে সিন্ডিকেটের প্রধান বানিয়েছি, আমার জন্য পুষ্পা জান দিতেও রাজি। সরি আর এমনকি শেখাওয়াত সিদাপ্পার প্রস্তাবে রাজি হয়। পুষ্পা যদি শেখাওয়াতকে সরি বলে তাহলে শেখাওয়াত আর সিন্ডিকেটের কাজে বাধা দেবে না, তবে সরি বলতে হবে সিন্ডিকেট এর সকলের
সামনে পরদিন সিদাপ্পা একটা পার্টির আয়োজন করে, ওই পার্টিতে সিন্ডিকেটর সবাইকে ইনভাইট করে ডান্স দিকে নাচখানেরও আয়োজন করা হয়। শেখাও খুশি মনে পার্টিতে বসে অপেক্ষা করতে থাকে পুষ্পা এসে তাকে সরি বলবে। মঙ্গুশ্রীনু বলে, আমার বিশ্বাস হয় না পুষ্পা কখনো সরি বলবে। পুষ্পা কারো সামনেই মাথা নত করে না। এদিকে পুষ্পার বাড়িতে সিন্ডিকেটের আরেক মেম্বার পুষ্পাকে বুঝিয়ে বলে, এই মুহূর্তে শেখাওয়াতকে সরি বলাটাই ভালো হবে। শ্রীভালিও পুষ্পাকে বুঝিয়ে বলে, সিদা যেহেতু আছে তাহলে সরি বলাই বেটার। শ্রীবাল্লি বলে, শ্রীদাব্বা তোমাকে এত সাপোর্ট দিয়েছে, তার কথা তোমার অবশ্যই শোনা উচিত। পুষ্পা কোন কথা না বলে মদ পান করতে থাকে। এরপর শ্রীবাল্লি পুষ্পাকে পার্টির জন্য রেডি করিয়ে দেয়। পুষ্পা এত বেশি ড্রিঙ্কস করেছিল যে সে সোজা হয়ে হাঁটতে পারছিল না। পুষ্পার লোকজন তাকে ধরে গাড়িতে তোলে। শ্রীবাল্লিও পুষ্পার সাথে যায়। এরপর পার্টিতে পৌঁছানোর পর শেখাওয়াত পুষ্পাকে বলে, সরি এমনভাবে বলবে যেন সবাই শুনতে পায়। পুষ্পা কিছু না বলে বসে বসে ঘুমাতে শুরু করে। সিদাপ্পা পুষ্পাকে জেকে বলে, সবাই ওয়েট করছে, সরিটা বলে দাও। পুষ্পা ঝামেলা না করে সরাসরি সরি বলে। শেখাওয়াত সেটা রেকর্ড করে নেয়। এরপর বারবার রেকর্ডার বাজিয়ে সরি শব্দটা শুনতেই থাকে। পুষ্পা কোন কথা না বলে চুপচাপ চলে যায়। বাড়িতে ফিরে যাওয়ার সময় গাড়িতে পুষ্পা তার বন্ধু কেশব এবং শ্রীবাল্লিকে বলে, পার্টিতে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, তাই না? আমি শেখাওয়াতের সামনে নত হওয়ায় কি তোমাদের ভালো লেগেছে? তোমরা কিভাবে ভাবলে আমি শেখাওয়াতের কাছে মাথা নত করব? তোমাদের থেকে মঙ্গল শ্রীনু ভালো, অন্তত সে জানে আমি কারো সামনে মাথা নত করি না। আমি এমন জীবন কখনোই মেনে নিব না। এরপর পুষ্পা হঠাৎ করেই গাড়ি থামিয়ে গাড়ি থেকে কেশব এবং শ্রীবাল্লিকে নামিয়ে দেয়। এরপর গাড়ি নিয়ে সোজা পার্টিতে চলে যায়। এদিকে শেখাওয়াত সরি শোনার পর আনন্দের সাথে পার্টি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে শেখাওয়াত গাড়িতে উঠতেই যাবে, তখনই পুষ্পা চলে আসে। সে শেখাওয়াতের গাড়িতে সজোরে একটা ধাক্কা দেয়। এতে শেখাওয়াত সামনে থাকা সুইমিং পুলে পড়ে যায়। তখন পুষ্পা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে শেখাতের উপর হিসু করে দেয়। শেখ হতবাক হয়ে পানি থেকে উঠে আসে। শেখাত বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। শেখাও পুরো ভিজে গিয়েছিল, তাই সবাই শেখ হাওয়াতের ভেজা কাপ খুলে দেয়। শেখাত আরেকবার বিবস্ত্র হয়, আর এবার শুধু পুষ্পার সামনে না, পুরো সিন ডিকেটের সামনে। সিদাপ্পা পুষ্পার সাথে রাগারাগি করে বলে, আমি এত কষ্ট করে সবকিছু সেট করলাম আর তুই সব শেষ করে দিলি। পুষ্পা বলে, যে লোক ঘুষের টাকার জন্য ভিখারির মতো হাত পাতে তাকে আমি সরি বলবো কিভাবে ভাবলে? এরপর পুষ্পা বলে, ওই দিন কারা আমার প্রেসিডেন্সি আমার থেকে কেড়ে নিয়ে মঙ্গল শ্রীনুকে দিতে বলেছিল যেন? আমাকে কি তোরা প্রেসিডেন্ট বানিয়েছিস নাকি? আমি নিজের যোগ্যতায় প্রেসিডেন্ট হয়েছি। অন্যদিকে শেখাওয়াত খেয়াল করে তার শরীর থেকে প্রস্রাবের দুর্গন্ধ আসছে। শেখাওয়াত রাগে ফেটে পড়ে। সে পিস্তল নিয়ে পুষ্পাকে গুলি করতে চায়। পুষ্পাও তখন পিস্তল বের করে শেখাওয়াতকে গুলি করতে চায়, কিন্তু উপস্থিত সবাই দুজনকে বাধা দেয়। শেখাওয়াত বলে, তোর সব কাজ আমি খুঁজে বের করব, পুরো সেচালাম জঙ্গল আমি ঘেরাও করব, তোর কোন ডিল আমি কমপ্লিট হতে দেব না, তোকে আবারও আমি আগের মতো দিন মজুর বানিয়ে ছাড়ব। তখন পুষ্পা শেখাওয়াতকে চ্যালেঞ্জ করে বলে, আগামী সোমবার ভোরবেলা চেন্নাই বর্ডার দিয়ে আমার 2000 টন কাঠ যাবে। দম থাকলে বাধা দিয়ে দেখা, যদি একটা কাঠও ধরতে পারিস ওপেন, আমি সিন্ডিকেট ছেড়ে দিয়ে সারা জীবন দিন মজুরের কাজ করব। এরপর পুষ্পা রেকর্ডার বের করে রেকর্ড করে দম থাকলে বাধা দিয়ে দেখা এবং শেখাওকে সেটা বারবার শুনতে বলে। এরপর পুষ্পা নিজের গাড়িতে উঠে পড়ে এবং নিজের আইকনিক ডায়লগ দিয়ে বলে, আমি কখনোই কারো সামনে মাথা নত করব না। শেখাওয়াত সেই কথা মতো পুষ্পাকে আটকানোর জন্য সব রাস্তা বন্ধ করে দেয়। জঙ্গল হোক বা ব্রিজ, একটা ফাঁকফোকরও বাকি রাখে না যেখান থেকে পুষ্পা চন্দন নিয়ে যেতে পারে। প্রত্যেকটা চেকপোস্টে এক্সট্রা করে ফোর্স লাগিয়ে রাখে, এমনকি সে নিজেও সারারাত জেগে পাহারা দিতে থাকে পুষ্পার চন্দনগুলো না ধরা পর্যন্ত। তার শান্তি হচ্ছিল না নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য। সে করে মদের বোতলও নিয়ে এসেছিল, কিন্তু তাতেও তার টেনশন কম ছিল না। সে ব্রিজের চেকপোস্টে বসে পুরো মদের বোতল খালি করে নিচে ফেলে দেয়। তখন হঠাৎ বোতল ভাঙ্গার আওয়াজে তার মনে খটকা লাগে, কারণ বোতলটা তো সে পানির ভেতর ফেলেছিল, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে সেটা কোন পাথরে লেগে ভেঙে গেছে। সেই ব্যাপারে সাব ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলে সে বলে, হয়তো নদীতে বড় পাথর পড়েছে। এখন গরমের মৌসুম তো, এমনিতেও নদীতে পানি কম। কিন্তু সে খাওয়াতের কথাটা হজম হচ্ছিল না। সে ব্রিজের কিনারায় গিয়ে নিজে তাকালে দেখতে পায় নদীতে তো কোন পানিই নেই, শুধু পাথরে ভর্তি। এটা দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তারা তো রোড ব্লক করে বসে আছে। আর সেই সুযোগে পুষ্পার লোকেরা চন্দন দিয়ে নদীর মধ্য দিয়ে বর্ডার পার হয়ে যাবে। নদীতে পানি না থাকায় তাদের কোন সমস্যাই হবে না। আর তার ধারণা একদম ঠিকই ছিল। পুষ্পা আসলেই নদীর রাস্তা দিয়ে চন্দন পাঠাচ্ছিল। শেখ হাওয়া সেটা বুঝতে পেরে দ্রুত তার টিম নিয়ে নদীর রাস্তা ধরে পুষ্পার লোকদের খুঁজতে শুরু করে। ঘটনাক্রমে
তার কিছু দূর যেতে না যেতেই পুষ্পা ট্রাকের বহর দেখেও ফেলে। এদিকে পুষ্পার লোকেরা খুব খুশি মনে নদীর রাস্তা ধরে যাচ্ছিল আর পুষ্পাকে টাইম টু টাইম আপডেট দিচ্ছিল। এরই মাঝে হঠাৎ তারা দেখতে পায় পুলিশ তাদের পেছনে পড়ে গেছে। তারা তখন ভয়ে দ্রুত পুষ্পাকে বিষয়টা জানায়, কিন্তু পুষ্পা একটুও ঘাবড়ায় না, কারণ তার কাছে প্ল্যান বি আগে থেকে রেডি ছিল। সে ট্রাক ড্রাইভারদেরকে প্ল্যান মতো এগোতে বলে আর জঙ্গলে ঘাপটে মেরে থাকা তার লোকদেরকে সতর্ক করে দেয়। থাকা লোকগুলো তখন সিগন্যাল দিয়ে সব জঙ্গলি হাতিদেরকে এক জায়গায় জড়ো করে ফেলে। এরপর সে হাতিগুলো পুলিশের রাস্তা আটকে দেয়। এদিকে পুষ্পার আরও কিছু লোক গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে থাকা পুলিশের গাড়ির সামনে ট্রাকের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ট্রাকগুলো রাস্তায় আড়াআড়ি করে দাঁড়ানোর কারণে পুলিশের গাড়ির সামনে এগোতে পারে না। এভাবে শেখাওয়াতের পাঠানো পুরো টিম রাস্তার মাঝে আটকে যায়, কিন্তু শেখাওয়াতকে কোনভাবেই থামানো যায় না। সে জিদ ধরে বসেছিল যেভাবেই হোক এবার সে পুষ্পকে হারাবি। সে পুষ্পাকে ট্রাকের পেছনে আরও ফোর্স লাগিয়ে দেয়। এদিকে পুষ্পা যখন বিষয়টা জানতে পারে তখন ওই বাঁধে থাকা ইঞ্জিনিয়ারকে ফোন করে ওই বাঁধের বাঁধ খুলে দিতে বলে। ইঞ্জিনিয়ার তার কথামতো বাঁধ খুলে দিলে পুরো নদী পানিতে ভেসে যায় আর সেই পানি পুলিশের গাড়ির ইঞ্জিনে ঢুকে গাড়িগুলো সব মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। কিন্তু ট্রাকগুলো যেহেতু অনেক উঁচু ছিল তাই তাদের কোন ক্ষতি হয় না। এভাবে প্রত্যেকটা পদক্ষেপে শেখাওয়াতকে হারিয়ে দিয়ে পুষ্পার লোকেরা চন্দ্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সে খাওয়ার তো এত সহজে হার মানার পাত্র নয়। সে জঙ্গলের রাস্তা দিয়ে রওনা হয়ে ট্রাকগুলোকে আটকানোর জন্য যায়, কিন্তু ততক্ষণে ট্রাকগুলো জঙ্গল পার হয়ে গেছে। এমন সময় হঠাৎ সে একটা বট গরুর গাড়ির বহর দেখতে পায়। সে দ্রুত গিয়ে ওই গরুর গাড়ির চালকদেরকে বন্দুকের ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে ট্রাকের রাস্তা ব্লক করে দেয়। পুষ্পার লোকেরা সেটা দেখে ভীষণ ঘাবড়ে যায়, তাদের কাছে পালানোর আর কোন রাস্তা নেই। তখন হঠাৎই শেখাওয়া তাদের উপর গুলি চালাতে শুরু করে। পুষ্পা তখন তার এক ট্রাকের ড্রাইভারের সাথে ফোনে কথা বলছিল। গুলির আওয়াজ শুনে সে নিজেও একটু টেনশনে পড়ে যায়। সে ওই ড্রাইভারকে বলে, তোমরা সবাই ট্রাক থেকে নেমে নিজের জীবন বাঁচাও। কিন্তু ড্রাইভার ট্রাক রেখে যেতে চাচ্ছিল না, কারণ চন্দনগুলো শেখাওয়াতের হাতে পড়ে গেলে পুষ্পার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু পুষ্পার কাছে চন্দনের থেকে তার গ্রুপের লোকদের জীবন বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সে সবাইকে ট্রাক থেকে নেমে যেতে বলে। তার কথা মতো সবাই ট্রাক থেকে নেমে গিয়ে নিজের জীবন বাঁচায় আর পুষ্পার সব চন্দনের খবর কবজা করে বসে। শেখাওয়াত এর থেকে বড় জিত তার কাছে আর কি হতে পারে। সে চন্দন কাঠগুলো পুলিশের গোটাউনে নিয়ে বোঝাই করে এরপর মঙ্গল সিং আর বাকি সবার সাথে মিলে নিজের জিত সেলিব্রেট করতে শুরু করে। এর মাঝে মিডিয়ার লোকেরা থানার সামনে এসে ভিড় জমায়। তখন শেখাওয়াত বাইরে বেরিয়ে খুব স্টাইলের সাথে ওই চন্দন কাঠি নিয়ে ছবি তুলতে শুরু করে আর মিডিয়ার সামনে নিজের ঢোল নিজে পেটাতে থাকে, অর্থাৎ নিজের প্রশংসার নিজেই করতে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মঙ্গলের কেন যেন বিষয়টা হজম হচ্ছিল না যে পুষ্পার জিনিস এত সহজে শেখাওয়াত বাঘে পেয়ে গেল। সে কৌতূহলবশত চন্দন গাছগুলোর গন্ধ শুকতে শুরু করে আর তখনই বেরিয়ে আসছে এক নতুন রহস্য। সে দ্রুত শেখাওয়াতকে গোটাউনের ভেতরে ডেকে পাঠায়। শেখাওয়াত ভেতরে যাওয়ার পর সে বলে, এগুলো চন্দন নয়, স্যান্ট্রা গাছ। স্যান্ট্রা হচ্ছে এক ধরনের বিশেষ জংলি গাছ যেগুলো বাইরে থেকে দেখতে একদম লাল চন্দনের মতো হয়, কিন্তু ভেতরটা হয় সাদা। অন্যদিকে আসল লাল চন্দন ভেতরে এবং বাইরে পুরোটাই লাল হয়ে থাকে। এসব শুনে শেখাতের মাথায় হাত উঠে যায়, কারণ বেচারার সব প্ল্যান নদীর পানিতে ভেসে গেছে। সে ভেবেছিল সে পুষ্পাকে হারিয়ে দিয়েছে। এখন পুষ্পা মাথা নত করে সিন্ডিকেট ছেড়ে আবারও দিন মজুরের কাজ করবে। অন্যদিকে মঙ্গল ভেবে রেখেছিল পুষ্পা সিন্ডিকেট ছাড়ার সাথে সাথেই সে পুরো মার্কেট দখল করবে, কিন্তু তাদের সব প্ল্যানিং ভেজতে দিয়েছিল পুষ্পারাজ। তবে প্রশ্ন হচ্ছে, আসল চন্দনগুলো তাহলে কোথায়? পুষ্পা তো নিজের কথার খেলাফ করার মানুষ নয়, তার মানে সে কোনো না কোনোভাবে নিশ্চয়ই চন্দনগুলো বর্ডার বার করছে, কিন্তু কিভাবে? এমন সময় মঙ্গলের এক ইনফরমার তারা এক লোককে ফোন করে জানায় পুষ্পার চন্দন তাদের এলাকা পার হয়ে চলে গেছে আর সেটা শ্রীলঙ্কায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন সময় হঠাৎ তারা বাইরে থেকে গরুর ঘণ্টার আওয়াজ শুনতে পায়। শেখা তখন দৌড়ে বাইরে বেরিয়ে আসলে দেখতে পায় শত শত গরু থানার সামনে দিয়ে যাচ্ছে। তার দেখাদেখি বাকিরাও বাইরে বেরিয়ে আসে। ওই গরুগুলোকে দেখে শাখাওয়াতের টনক নড়ে। সে বুঝতে পারে গত রাতে সে যে গরুর গাড়িগুলো দিয়ে চন্দনের ট্রাক আটকে ছিল, এই গরুগুলো সেখান থেকে এসেছে, কিন্তু গাড়িগুলো এখন আর নেই। তখন তার মনে সন্দেহ হয়। ঘটনাক্রমে তার থানাজু ওই গরুর গাড়ির মধ্যে একটা গাড়ি ছিল যেটাতে করে সে গতকাল রাতে থানায় ফিরেছিল। সে খাওয়া দৌড়ে গিয়ে ওই গাড়ি থেকে একটা কাঠ খুলে ঘষতে শুরু করে আর তখন বেরিয়ে আসে আসল রহস্য। মূলত এই গাড়িগুলোর মধ্যেই আসল লাল চন্দন লুকানো ছিল। শেখাওয়া তখন অবাক হয়ে রাস্তার দিকে তাকালে দেখে পুষ্পাও সেই গরুর বহরের সাথে আসছে। পুষ্পা ইশারা করে তাকে জিদ ঠেস করে, প্ল্যান কেমন লাগলো?
শেখাওয়াত ইশারা করে বলে দারুণ লেগেছে। পুষ্পা ইশারা করে আরও বোঝায় যে তার লাল চন্দনগুলো অলরেডি চেন্নাই পৌঁছে গেছে আর সেখান থেকে বর্ডার পার করার প্রস্তুতি চলছে। শেখা তখন নিজের বোকামির জন্য কষ্ট পাবে নাকি পুষ্পার প্রশংসা করবে সেটাই সে বুঝতে পারছিল না। এমন সময় পুষ্পা তাকে একটা ফুল পাঠায়, তবে সেটা অভিনন্দন জানানোর জন্য নয়। শেখাওয়াত যে আসলে একটা ফুল মানে বোকা সেটাই বোঝানোর জন্য। এরপর পুষ্পা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন শেখাওয়াত আবারও তাকে ডেকে আনে। এরপর তাকে বলে, তুমি তো বলেছিলে একটা কার্ড খুঁজে পেলেই তুমি সিন্ডিকেট ছেড়ে দেবে, আমার কাছে তো আজ তো একটা গাড়ি আছে, এখন তো তোমাকে হার মানতেই হবে। কিন্তু পুষ্পা যে মনে মনে কি ভেবে রেখেছে সেটা তার আইডিয়াও ছিল না বলে গাড়ির ভেতরে একটা সারপ্রাইজ আছে। শেখাওয়াত তখন অবাক হয়ে গাড়ির দিকে তাকাতেই হঠাৎ বোম ব্লাস্টে গাড়ি আর শেখাওয়াতের আশা দুটোই ভেঙে চুরমার হয়ে যায়। শেখাওয়াত সেটা দেখে ভীষণ ক্ষেপে যায়, কিন্তু পুষ্পা সেদিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতে পুষ্পা তার পরিবারসহ গ্রামের মন্দিরে পুজো দিতে যায়। সেখানে তার ভাইয়ের মেয়ে কাবেরীর সাথে তার দেখা হয়। মেয়েটা পুষ্পাকে অনেক বেশি ভালোবাসত। চাচা চাচা বলে সব সময় তার আগে পিছে ঘুরঘুর করত, কিন্তু পুষ্পা কখনোই তাকে পাত্তা দেয়নি। কাবেরী খুব কষ্ট পেত, কিন্তু শ্রীবালি তাকে বোঝায় যে তোমার চাচা তোমাকে অনেক বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। পুষ্পার ভাইয়ের সাথে ছোটবেলা থেকেই তার সম্পর্ক ভালো না। সৎ ভাই হওয়ার কারণে পুষ্পাকে সে কখনোই ভাই হিসেবে গণ্যই করেনি, কিন্তু কাবেরী পুষ্পাকে আপন চাচার মতোই ভালোবাসত আর পুষ্পাও তাই, কিন্তু অভিমানের কারণে কখনোই সেটা প্রকাশ করেনি। তো পুজো দেওয়ার সময় হঠাৎ শ্রীবালির মাথা ঘুরে ওঠে। সেটা দেখে গ্রামের মহিলারা ছুটে এসে তাকে চেক করে। এরপর এক বৃদ্ধ মহিলা সেখানে থাকা পুরুষদেরকে দূরে সরিয়ে দিয়ে শ্রীবাকে বলে, তুমি মা হতে চলেছ। এটা শুনে গ্রামের সবাই এত খুশি হয় যেন তার আকাশের চাঁদ হাতে পেয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শ্রীবা যখন বিষয়টা পুষ্পাকে জানাতে যায় তখন দেখে পুষ্পা সেখানে নেই। হঠাৎ করে সে কোথায় গেল? শ্রীবা আশেপাশে তাকে খুঁজতে শুরু করে। এমন সময় হঠাৎ পুষ্পা শাড়ি চুরি পরে দেবী কালের রূপ ধরে তাণ্ডব করতে শুরু করে। তার এমন অদ্ভুত আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়, আর সবথেকে বেশি অবাক হয় শ্রীবাণী। সে পুষ্পাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? পুষ্পা বলে, আমি শুনেছি মন্দিরে দেবীর রূপে তাণ্ডব করলে মন কামনাপূর্ণ হয়। শ্রীফালি তার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো পুষ্পা কারো কোন ইচ্ছা পূরণ করতে হলে সে তোমার কাছে আসে, তোমার মনে এমন কি ইচ্ছা আছে যার জন্য তুমি এত কষ্ট করছো? তখন পুষ্পা বলে, আমি চাই আমাদের একটা মেয়ে হোক। শ্রীফালি তার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। ছেলে হোক বা মেয়ে তাতে কি এসে যায়? তখন পুষ্পা বলে, ছেলে হলে তো আমি কখনো তাকে বংশ পরিচয় দিতে পারব না, মেয়ে হলে অন্তত বিয়েতে স্বামীর পরিচয় বাঁচতে পারবে। আসলে সে চাচ্ছিল না তার মতো তার ছেলেও বংশ পরিচয়হীনভাবে বাঁচুক। অবৈধ সন্তান হওয়ার কারণে সে কখনোই পিতৃপরিচয় দিতে পারেনি। এসব মনে করে পুষ্পা অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন শ্রীবা তাকে সামলায়। এরই মাঝে হঠাৎ কয়েকটা বখাটি ছেলে কাবেরীকে বিরক্ত করতে শুরু করে। তারাও পুষ্পার মতো শাড়ি চুরি পরে পুজোতে এসেছিল। তারা কাবেরীর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। কাবেরী এতে ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় পুষ্পা এসে তাদেরকে মারধ করতে শুরু করে। পুষ্পার সাহস আর শক্তির সামনে তারা টিকতে পারছিল না। চাচার এমন ভয়ঙ্কর রূপ দেখে কাবেরীও অনেক অবাক হয়ে যায়। সে কখনো ভাবতেই পারেনি পুষ্পা তার জন্য ওই গুন্ডাগুলোর সাথে লড়াই করবে। তখন স্টিভলি এসে বলে, আমি বলেছিলাম না তোমার চাচা তোমাকে অনেক ভালোবাসে? পুষ্পা একে একে সবাইকে কুপকাত করে ফেলে, কিন্তু কাউকেই প্রাণে মারে না। এরই মাঝে কাবেরীর বাবাও সেখানে চলে আসে। সে মনে করে পুষ্পা হয়তো তাদের বোন পাওয়ার জন্য তাদের সামনে হিরো সাজার চেষ্টা করে। সে বলে, তুমি যদি হিরো সাজার চেষ্টা করো না কেন, কখনো আমার বংশের নাম পাবে না, আজীবন অনাথের মতোই কাটাবে। পুষ্পা সেটা শুনে ভীষণ কষ্ট পায়। তখন কাবেরী রাগের মাথায় তার বাবাকে বলে, তুমি এসব কি বলছো? চাচা আমার সম্মান রক্ষা করেছে, ওই ছেলেগুলো আমার সাথে বেয়াদবি করেছিল বলে চাচা ওদেরকে মেরেছে। কিন্তু তার বাবা তার কথায় কোন পাত্তা দেয় না, উল্টো পুষ্পাকে ঢাকার কারণে কাবেরীকে সে থাপ্পড় মেরে বসে। এসব দেখে পুষ্পার মন ভেঙে যায়, কিন্তু সে একটাও শব্দ করে না। তবে স্বামী এর এমন অপমান শ্রীবালি মেনে নিতে পারে না। সে রাগের মাথায় তার ভাসুরকে বলে ওঠে, তোমার বংশের নাম আমাদের প্রয়োজন নেই, আমার স্বামীর জন্য তার নিজের নামই যথেষ্ট। এরপর সে গ্রামের কয়েকজনের কাছে জিজ্ঞেস করে তারা কারা। তখন লোকগুলো নিজেদের নাম না বলে নিজেদের পুষ্পার অমুক বলে পরিচয় দেয়। এরপর সে এক মহিলাকে ডেকে কাবেরীর বাবাকে দেখে জিজ্ঞেস করে, এই লোকটাকে? মহিলা বলে, এটা পুষ্পার ভাই, অর্থাৎ কাবেরীর বাবাকেও সবাই পুষ্পার ভাই নামে চেনে, তাই পুষ্পা আর আলাদা করে কোন বংশপদবীর প্রয়োজন নেই। এসব বলে সে পুষ্পাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কাবেরীকে বিরক্ত করা সেই ছেলেগুলোর মাথার চুল অর্ধেক ফেলে দেয়া হয়। এরপর তাদের গলায় জুতোর বালা পরিয়ে গাধার পিঠে চাপিয়ে অপমান করে সেখান থেকে বের করে দেয়া হয়। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছিল
এই অপমান তারা মেনে নিতে পারেনি, এর প্রতিশোধ তারা নেবে, কিন্তু কিভাবে নেবে এটাই দেখার বিষয়। পরদিন শেখাওয়াত মঙ্গল আর তার ওয়াইফকে নিয়ে সিএম এর সাথে দেখা করতে চায়। তারা তাকে জানায় যে সিদা সিএম এর যায় গা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সিএম তাদের কথায় পাত্তা দেয় না। সিদাপ্পার মতো একটা ছাপুসা মানুষ চেয়ে সিএম এর চেয়ারের জন্য লড়তে পারে, এটাই তারা বিশ্বাস করছিল না। হঠাৎ শেখ হাওয়াত বলে, সিদাপ্পা নিজে তো কিছু করছে না, পুষ্পা ওকে দিয়ে এগুলো করাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে পুষ্পার পাওয়ার সম্পর্কেও লোকটার কোন আইডিয়া নেই। কিন্তু যখন শেখাওয়াত তাকে জানায় অলরেডি প্রাইম মিনিস্টারের সাথে পুষ্পার 500 কোটি টাকার ডিল হয়ে গেছে আর পার্টির সব লোকেরা লুকিয়ে লুকিয়ে শেপ্পাকে সাপোর্ট করতে শুরু করেছে, তখন সে পুষ্পার পাওয়ার বুঝতে পারে পৃথিবীর সবথেকে বড় ভয়গুলোর মধ্যে একটা হচ্ছে টাকা হারানোর ভয়, আর দ্বিতীয়টা হচ্ছে পাওয়ার হারানোর ভয়। আর সেই পাওয়ার হারানোর ভয়টাই সিএমকে আগড়ে ধরে। এই ভয় কাটানোর একমাত্র উপায় হচ্ছে পুষ্পাকে আটকানো, আর পুষ্পাকে আটকানোর জন্য আগে ওই লাল চন্দনগুলো আটকানো প্রয়োজন। তাই শেখাওয়া সিএম এর কাছ থেকে যে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার পারমিশন নিয়ে আসে। লাল চন্দনগুলো ততক্ষণে রামেশ্বরম পৌঁছে গিয়েছিল, কারণ সেখান থেকে শ্রীলঙ্কা যাওয়া সবচেয়ে বেশি সহজ। পুষ্পার লোকেরা সমুদ্রপথে চন্দন কাঠগুলো শ্রীলঙ্কা পাচারের প্ল্যানিং করছে। শেখ হাওয়াত সেই খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় রামেশ্বরমে। সেখানে গিয়ে সে পাগলের মতো চন্দন কাঠগুলো খুঁজতে শুরু করে, তার পুরো টিমকে লাগিয়ে দেয় চন্দন খোঁজার জন্য। কিন্তু অনেক খুঁজে পড়েও তারা কেউ এক টুকরো কাঠেরও হদিস পায় না। কিন্তু শেখ হাওয়াত সম্পূর্ণ কনফিডেন্স নিয়েই যায় যে চন্দন সেখানেই কোথাও আছে, কিন্তু কোথায় আছে এটাই সে বুঝতে পারছিল না। এমন সময় হঠাৎ তার মনে পড়ে তারা তো পানির নিচেটা চেক করেনি। যেমন ভাবনা তেমন কাজ, সে সাথেই পানিতে ঝাঁপ দেয় আর গভীরে গিয়ে সত্যি সেই চন্দন কাঠের বানানো গাড়িগুলো দেখতে পায়। পুষ্পার লোকেরা তখন বুঝে গিয়েছিল তারা ধরা পড়তে চলেছে, তাই তারা তৎক্ষণাৎ একসাথে সবগুলো ট্রলার নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। সেই সাথে তারা একটা জালও ফেলে দিয়েছিল যাতে শেখাওয়া সেটাতে আটকে যায়, কিন্তু শেখাওয়া তো কম যায় না। সে ওই জালসহি কোন মতে উপরে উঠে আসে। এরপর একটা স্পিডবোট নিয়ে নৌকাগুলোকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু তারা নৌকার কাছে পৌঁছানোর আগেই সেগুলো শ্রীলঙ্কার বর্ডার পার হয়ে যায়। তখন এসআই তাদের স্পিডবোটটা ঘুরিয়ে নিয়ে যেতে বলে, কিন্তু শেখ হাওয়াত তাতে রাজি হয় না। তখন এসআই বলে, আমরা সামনে যেতে পারবো না, সামনে শ্রীলঙ্কার বর্ডার দেখা যাচ্ছে। শেখ হাওয়াত বলে, ওরা যদি যেতে পারে তাহলে আমরা কেন পারবো না? সেটা শুনে এসআই বলে, মাছ ধরা ট্রলারের যে কোনো সীমানায় যাওয়ার পারমিশন থাকে, কিন্তু আমাদের নেই। তবে শেখ হাওয়াত তার কথায় পাত্তা না দিয়ে জোরপূর্বক বর্ডারের দিকে এগিয়ে যেতে থাকে। তারা বর্ডারের কাছাকাছি যাওয়ার সাথে শ্রীলঙ্কার কোস্টগার্ডরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। তখন বেচারাকে বাধ্য হয়ে হার মেনে নিতে হয়। সে সময় তারা বাইনোক্লারের মাধ্যমে দেখতে পায় পুষ্পা অলরেডি শ্রীলঙ্কায় পৌঁছে গেছে তার চন্দনগুলো রিসিভ করার জন্য। এটা দেখে শেখাওয়াত ফ্রাস্ট্রেটেড হয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে পুষ্পা সেই চন্দন বিক্রি করে বস্তা বস্তা টাকা নিয়ে চলে আসে ইন্ডিয়ায়। এরপর সেগুলো হিসাব নিকাশ করে সেই স্পেশাল সোফায় ঢুকিয়ে নিয়ে তার লোকেরা রওনা হয় নিজেদের গন্তব্যে, অর্থাৎ বিভিন্ন মন্ত্রীর বাড়িতে। ফাইনালি তার প্ল্যান ওয়াইজ সিদা আপ্পা সিএম হিসেবে শপথ নেয়। সে খুব ভালো করেই জানত পুষ্পা ছাড়া তার এই সফলতা কখনোই পাওয়া সম্ভব ছিল না। তাই শপথ নেওয়া শেষ হলেই সে চলে যায় পুষ্পার বাড়িতে। সেখানে গিয়ে তার সিএম হওয়ার খুশিটা সবার সাথে ভাগাভাগি করে নেয় আর শ্রীবালিকে ধন্যবাদ জানায় সিএম এর ছবির আবদার করার জন্য, কারণ ওই ছবি তোলার কথাটা না উঠলে আজ সে চিফ মিনিস্টার হতে পারত না। এটাই ছিল পুষ্পার পাওয়ার, তাকে তাচ্ছিল্য করার প্রতিশোধে সে সরকারি পাল্টে ফেলেছে। হ্যাটস অফ পুষ্পা রাজ। আরেকদিকে বেচারা পুরাতন সিএম এর অবস্থা নাজেহাল। মিডিয়ার লোকেরা তাকে এমনভাবে ঘিরে ধরেছে যেন মৌচাকের চারপাশে মৌমাছি ভনভন করছে। সে যে মিডিয়ার লোকের হাত থেকে পালাবে তার উপাজও নেই। অহংকারের পতন হয়তো এভাবেই হয়। আর এদিকে শেখাওয়াত নিজের প্রতিশোধ না দিতে পেরে জলে পুড়ে আগুন হয়ে যাচ্ছিল। সেই সাথে তার একটা ভয় লাগছিল যে এখন পুষ্পা তার কি করবে। সে তো পুষ্পার ক্ষতির চেষ্টা কম করেনি। রাগের মাথায় সে গোডাউনে জমা করে ওই স্যান্ট্রা কার্ডগুলোতে আগুন লাগিয়ে দেয় যাতে এই দোষটা সে পুষ্পার ঘাড়ে চাপাতে পারে। কিন্তু তাতেও ঠিক লাভ হবে কিনা সেটা সে নিজেও জানত না। পরদিন সকাল সকাল পুষ্পার ভাবি তাদের বাড়িতে পৌঁছে যায়। সে পুষ্পাকে জানায় যে কাবেরীকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে। সকালে সে কম্পিউটার ক্লাসে গিয়েছিল, সেখান থেকেই তাকে কিডন্যাপ করা হয়েছে। পুষ্পার মা সেটা শুনে ভীষণ টেনশনে পড়ে যায়। সে পুষ্পাকে রিকোয়েস্ট করে কাবেরীকে খুঁজে বের করার জন্য, কিন্তু পুষ্পা শেষবে কোন পাত্তাই দেয় না দেবে বা কেন কি সম্পর্ক তাদের। তবুও সবাই মিলে পুষ্পাকে রিকোয়েস্ট করতে থাকে। তার ভাবি তাকে জানায় যে কিডন্যাপাররা 2 কোটি টাকা ডিমান্ড করেছে, কিন্তু এত টাকা দেওয়ার মতো সামর্থ্য তো তাদের নেই। তারা কিভাবে নিজের মেয়েকে বাঁচাবে এটাই বুঝতে পারছিল না।
কিন্তু পুষ্পা কারো কথা না শুনে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেটা দেখে সবাই হতাশ হয়ে যায়। তারা ধরেই নিয়েছিল পুষ্পা কোন সাহায্য করবে না, কিন্তু পরক্ষণেই সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে সে একটা বন্দুক নিয়ে বেরিয়ে আসে আর তার দলবল নিয়ে বেরিয়ে যায় ভাতিজাকে খুঁজে বের করার জন্য বাইরের মানুষের কাছে। সে যতই কঠোর হোক না কেন এর কথা আসলেই সে মোমের মত নরম হয়ে যায়। তবে প্রশ্ন হচ্ছে সে কিডন্যাপারকে খুঁজে বের করবে কিভাবে? তো প্রথমেই তারা চলে যায় লোকাল নিউজ চ্যানেলের অফিসে। সেখানে লাইভ নিউজ চলাকালীন নিউজ লিডারকে সরিয়ে দিয়ে পুষ্পা কিডন্যাপারদের উদ্দেশ্য করে হুমকি দেয় যে তারা যদি কাবেরীর গায়ে একটা আঁচড় দেয় তাহলে সে সবাইকে মেরে ফেলবে। তাই তারা যেন ভালোই কাবেরীকে যেখান থেকে উঠিয়েছে সেখানেই সুস্থ অবস্থায় ফিরিয়ে রেখে যায়। কিডন্যাপাররা তখন সেই নিউজটা দেখছিল, কিন্তু তাদের লিডার পুষ্পার হুমকিতে ভয় পায় না। কেন ভয় পায় না তারও একটা কারণ আসছে, যেটা আমরা একটু পরেই জানতে পারব। তো এদিকে পুষ্পা এলাকার সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কাবেরীকে খুঁজে বের করো, এজন্য তোমরা যা চাও আমি তাই দেব, কিন্তু লোকগুলো কোন পুরস্কারের আশায় নয়। পুষ্পার একটা কথাতেই পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে কাবেরীকে খুঁজতে শুরু করে। গলি মহল্লা বাসরা কোন কিছুই বাদ রাখে না। তারা এমনকি কোন মন্ত্রী মিনিস্টারের তোয়াক্কাও করে না, তাদের গাড়িও থামিয়ে চেক করে। এর মাঝে পিএম প্রতাপ এসে নতুন সিএম অর্থাৎ সিদাপ্পাকে জিজ্ঞেস করে, তোমার এলাকায় কি চলছে, কোন খবর রাখো? সিদাপ্পা উত্তর দেয়, পুষ্পার ভাতিজাকে কারা যেন কিডন্যাপ করেছে, তাই পুষ্পা পুরো এলাকায় তাদেরকে পাগলের মতো খুঁজছে। তখন প্রতাপ বলে, কিডন্যাপার কেউ নয়, আমার ভাইয়ের ছেলে, আমাদের বংশের একমাত্র উত্তরাধিকার। কিন্তু তার গুণের শেষ নেই। পরিবারের সব ইনকাম সে তার বন্ধুদের নিয়ে ক্লাবে পার্টি করে আর জুয়া খেতে উড়ায়। কিছুদিন আগে রেপ কেসের জেল খেটে বাইরে বেরিয়েছে। একটা শুনে সিদাপ্পার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। প্রতাপের ভাইপোকে মেরে ফেললে তো সে পুষ্পার আস্ত রাখবে না। পুষ্পা তো দূরের কথা, সে তো তাকেও মেরে ফেলবে, কারণ লোকটা দেখতে শান্তশিষ্ট হলেও সে ছিল খুবই ভয়ঙ্কর। মানুষের মন জয় করে নয়, লাশের সিডি বানিয়ে পিএম এর চেয়ারে বসেছে সে, তাই খুন খারাপি করাটা তার কাছে কোন বড় ব্যাপার নয়। তাই সিদ্ধপ্পা ভয় পেয়ে দ্রুত পুষ্পাকে কল করে আর তাকে জানায় যে ওই কিডন্যাপার প্রতাপের আত্মীয়, তাই পুষ্পা যেন তার কোন ক্ষতি না করে। পুষ্পা তখন শান্তভাবে তার কথা মেনে নেয়, শুধু সিদাপ্পাকে বলে, তুমি প্রতাপকে বলে দাও তার ভাইপোকে একটু সাবধান করে দিতে, যেন আমার ভাইজির গায়ে কোন হাত না দেয়। যেহেতু আমি সবার সামনে বলে ফেলেছি আমার ভাইজির গায়ে হাত দিলে আমি তাকে মেরে ফেলব, তাই আমি চাইলেও এই কথার খেলাপ করতে পারব না। সিদাপ্পা তখন প্রতাপকে বোঝানোর দায়িত্ব নেয় আর পুষ্পার সাথে কি কথা হচ্ছে সেটা প্রতাপকে জানানোর জন্য ফোনের স্পিকারটা অন করে ফেলে। পুষ্পা প্রথমে সবকিছু শান্তভাবে মেনে নেয় ঠিকই, কিন্তু পরক্ষণেই তার আসল বেরিয়ে আসে। সে বলে ওঠে, আমি কোন মন্ত্রী মিনিস্টারকে তোয়াক্কা করি না। আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপরে ফেলব, এটাই আমার নিয়ম। সেটা শুনে সিতাপ্পা হতবাক হয়ে যায় আর প্রতাপ পুষ্পার উপর খুব রেগে যায়, কিন্তু সত্যি বলতে তাতে পুষ্পার কিছুই যায় আসে না। এরপর কিডন্যাপারদের লিডার অর্থাৎ প্রতাপের ভাইপো তাকে ফোন করে 1 কোটি টাকা চায় আর তাকে সাবধান করে দেয় যে টাকা নিয়ে সে একাই তাদের বলা অ্যাড্রেসে আসবে আর তার ভাইজিকে নিয়ে চলে যাবে। পুষ্পা তখন আর কথা বাড়ায় না, সে শুধু অ্যাড্রেস নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় আর সাথে করে নিয়ে যায় তার স্পেশাল সোফা, যা তার ভেতরে 1 কোটি টাকা ভর্তি করা ছিল। কিছুক্ষণের মধ্যেই পুষ্পা সেখানে পৌঁছে গিয়ে টাকার বৃষ্টি বর্ষণ করে। এরপর সে ভেতরে ঢুকেই প্রতাপের ভাইপোর বুকে বন্দুক ঠেকিয়ে কাবেরীর ব্যাপারে জানতে চায়। তখন ছেলেটা বলে, আমাকে মারার চেষ্টা করবে না, আমার কোন ক্ষতি হলে কাবেরী বাঁচবে না, আমার লোকেরা তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। পুষ্পা তখন আর কোন বাজে রিয়েক্ট করে না, শুধু তাকে জিজ্ঞেস করে সে কেন কাবেরীকে কিডন্যাপ করেছে, কারণ প্রাইম মিনিস্টারের ভাইপোর তো টাকার অভাব হওয়ার কথা নয়। আসলেই তার ধারণাটা ঠিক, টাকার জন্য তারা এই কাজটা করেনি, কাবিরকে কিডন্যাপ করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আগের দিন পুষ্পা তাদেরকে যেভাবে মেরেছিল এবার তারা তাকে মেরে তার প্রতিশোধ নিতে চাচ্ছিল। পুষ্পা তখন চুপচাপ তাদের কথা মেনে নেয়, কারণ কাবেরী তাদের হাতে বন্দী ছিল। ছেলেগুলো যখন পুষ্পাকে মারতে শুরু করে, কিন্তু এভাবে মেরেও তারা শান্ত হচ্ছিল না, কারণ সেদিন পুষ্পা মেয়েদের মতো শাড়ি পরা ছিল, তাই তারা মন্দির থেকে দেবীর শাড়ি চুরি খুলে এনে পুষ্পাকে পরিয়ে দেয়। তবুও সে কিছুই বলে না, চুপচাপ সবকিছু সহ্য করে। এরই মাঝে প্রতাপের ভাই তার ছেলের কীর্তির খবর পেয়ে যায়। খবরটা পেয়েই সে তার ছেলের কাছে যাওয়ার জন্য রওনা হয় আর তার আগে পাঠিয়ে দেয় তার লোকদের। তারা এসে পুষ্পাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এর আগেও তারা পুষ্পার হাতে মার খেয়েছে। তাই তাকে চুপচাপ থেকে তারা দ্রুত পুষ্পার হাত পা বেঁধে দেয়, যাতে পরবর্তীতে তাদের কোন ক্ষতি না হয়। এরপর কিডন্যাপার ছেলেগুলো পুষ্পাকে উত্তম মধ্যম দিতে শুরু করে, কিন্তু পুষ্পা তাদের কিছুই বলে না, শুধু এটুকুই জানতে চায় কাবেরী কোথায়। তখন প্রতাপের ভাইপো
কাবেরীকে পুষ্পার সামনে নিয়ে আসে। কাবেরী পুষ্পাকে দেখে হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি তার চাচা তার জন্য নিজের জীবনও বাজিয়ে রাখতে পারে। পুষ্পা তাকে জিজ্ঞেস করে, মা তুমি ঠিক আছো তো? তবে কাবেরী কোন উত্তর দেওয়ার আগেই ছেলেগুলো আবারও তাকে মারতে শুরু করে, আর তাদের মধ্যে কয়েকজন কাবেরীর সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। কিন্তু এবার আর পুষ্পা থেমে থাকে না, তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। সে ওই হাত পা বাঁধা অবস্থাতেই সবার সাথে লড়াই করে যায়। একটা পর্যায়ে সে খুব কৌশলে হাত পায়ের বাঁধ কেচে ফেলে। এরপর একে একে সবাইকে কচুকাটা করতে শুরু করে। এদিকে সিদ্ধপ্পা এটা নিয়ে দুশ্চিন্তা করছিল যে পুষ্পা প্রতাপের ভাইপোকে মেরে না ফেলে, তাই সে দ্রুত পুষ্পার লোকদের কাছে ফোন করে বলে তারা যেন কোনভাবে পুষ্পাকে থামায়। তার কথামতো ছেলেগুলো গিয়ে পুষ্পাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুষ্পা কারোরই বাধা মানে না। অনেক কষ্টে তারা বুঝিয়ে শুনিয়ে তার হাত থেকে ওই ছেলেটাকে ছাড়িয়ে নেয় আর তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সেই সাথে সিদাপ্পাকে ফোন করে জানিয়ে দেয় যে প্রতাপের ভাইপো সুস্থভাবে পালিয়ে গেছে। কিন্তু পুষ্পার হাত থেকে পালানো এতটাও সহজ না। সে দৌড়ে গিয়ে একটা ত্রিশূল নিয়ে ছেলেটার বুকে গেঁথে দেয়। সেটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপর সে তার ভাতিজিকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন পুষ্পার ভাই জীবনে প্রথমবার তার বাড়িতে যায়। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। স্ত্রীবাল্লি দৌড়ে গিয়ে পুষ্পাকে বিষয়টা জানায়, কিন্তু পুষ্পা তার ভাইয়ের সাথে দেখা করতে আসে না। বিপদে পড়ার পর সে উপলব্ধি করতে পেরেছে যে পুষ্পা আসলেই তাদের খুব ভালোবাসে। সে নিজের ভুল বুঝতে পেরেছে ছিল, তাই পুষ্পার মায়ের পা ধরে ক্ষমা চায় আর তাকে জানায় যে কাবেরীর বিয়ে ঠিক হয়ে গেছে আর বিয়ের প্রথম কার্ডটা দেওয়ার জন্যই সে সেখানে গিয়েছিল। সে জানত পুষ্পা তার সামনে আসবে না। সেও পুষ্পার সামনে দাঁড়াতে চাচ্ছিল না। কোন মুখে দাঁড়াবে বাবা হয়ে? সে নিজের মেয়েকে রক্ষা করতে পারেনি, কিন্তু যাকে সে এতদিন তাচ্ছিল্য করেছে সেই ভাই নিজের দায়িত্ব পালন করেছে। সবশেষে লোকটা সবার কাছে হাত জোট করে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। পুষ্পা আড়াল থেকে সবকিছু দেখছিল। এরই মাঝে শ্রীবাল্লিক গিয়ে তাকে বিয়ের কার্ডটা দেখায়। কার্ডটা হাতে পেয়ে পুষ্পা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেখানে তার নামের সাথে বংশের নামটাও লেখা ছিল। সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে তো এটাই চেয়েছিল যে তার ভাই তাকে আপন করে নেবে, তারও একটা পরিবার হবে, আর আজকে তার সেই স্বপ্নটা পূরণ হলো। তাই বিয়ের দিন সে খুশি মনে পুরো পরিবার সহ ভাইয়ের বাড়িতে যায়। তার ভাই তাকে দেখে ভীষণ খুশি হয়। সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। কাবেরীও তাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। কিন্তু কথা আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এদিকে কাবেরীর বিয়ের সানাই বাজছিল, অন্যদিকে প্রতাপের বাড়িতে জ্বলছিল চিতার আগুন। তাও একটা নয়, দুটো। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চিতাটা কার? মূলত ছেলেকে বাঁচানোর জন্য প্রতাপের ভাইও পুষ্পার সাথে লড়াই করতে গিয়েছিল। সেও কাবেরীকে কিডন্যাপ করে পুষ্পাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হয় না। পুষ্পা নির্মমভাবে তাকে মেরে ফেলে। পরিবারের দুজন মানুষের মৃত্যুতে প্রতাপের মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। এরই মাঝে পুষ্পার তরফ থেকে তার কাছে একটা ফুলের তোড়া আসে, কিন্তু সেই তো ভেতরে একটা বোম লাগানো ছিল। এদিকে কাবের বিয়ে উপলক্ষেও একটা বেনামি ফুলের তোড়া আসে বিয়েবাড়িতে, আর সেটার ভেতরেও ঠিক একই রকম একটা বোম সেট করা ছিল। কিছুক্ষণ পর ঘুরে দাঁড়িয়ে থাকা একটা লোক একটা রিমোটে চাপ দেয় আর বোমটা ব্লাস্ট হয়ে যায়। কে ছিল সে লোক? কি উদ্দেশ্য তার? এই প্রশ্ন সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্প নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই, এক কথায় অসাধারণ লেগেছে। পুষ্পা মুভিটা দেখার পর পুষ্পা 2 নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, আর এই মুভিটা সে এক্সপেকটেশন ম্যাচ করতে পেরেছে। তবে এখনও অনেক রহস্য সামনে আসা বাকি, যেগুলো আমরা পুষ্পা 3 মুভিতে জানতে পারব। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে পুষ্পা 3 রিলিজ হওয়া মাত্রই সেটার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের